হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের 3 নম্বর যে স্কুলটি ছিল আমাদের, তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কি হবে। দেখো, তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা কিন্তু আমাদের বেশি হবে, কারণ প্লবতা তরলের ঘনত্বের উপর নির্ভরশীল। আর্কিমিডিস বলেছে যে কোনো বস্তু যখন কোনো তরলে আংশিক বা সম্পূর্ণভাবে আমরা নিমজ্জিত করি, তখন বস্তুটি যে পরিমাণ তরল অপসারিত করে সেটাই তরলের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে। এই বলটিকে আমরা বলে থাকি প্লবতা। তাই তরলের ঘনত্ব যত বেশি হবে, প্লবতা কিন্তু বেশি হবে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? না, বেশি হবে। 2 নম্বর প্রশ্ন, মানব দেহে যে মৌলটির ভাগ হচ্ছে সর্বাধিক, তাহলে সর্বাধিক কি আছে আমাদের শরীরে? না, অক্সিজেন হচ্ছে আমাদের শরীরে সর্বাধিক পরিমাণে আছে। কত পার্সেন্ট? না, প্রায় 65%। তাহলে অ্যান্সার কি হবে? না, অক্সিজেন। 3 নম্বর বলেছে বাইকার্বনেট মূলকের সংকেত কি হয়? না, বাইকার্বনেট মূলকের সংকেত হয় অপশন ডি, HCO3-। 4-এর দাগে বলেছে প্রদত্ত কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে আম্লিক অক্সাইড উৎপন্ন করবে কিন্তু অধাতু। তাহলে অধাতু এদের মধ্যে কি আছে? না, কার্বন হচ্ছে অধাতু, বাকি এগুলো সবাই ধাতু, ক্যালসিয়াম, কপার, অ্যালুমিনিয়াম। তাহলে কার্বন হচ্ছে আমাদের অ্যান্সার হবে। অধাতুগুলোর অক্সাইড সাধারণত আম্লিক হয় এবং কার্বন একটি অধাতু, এর অক্সাইড CO2 জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, যা আম্লিক। আর ক্যালসিয়াম, কপার, অ্যালুমিনিয়াম এরা ধাতু, তাই এদের অক্সাইডগুলি সাধারণত ক্ষারীয় হতে পারে বা উভধর্মী হতে পারে। এসআইতে অভিকর্ষ ত্বরণের মান কত হয়? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অপশন বি আমাদের হবে সঠিক উত্তর। টেবিলের উপর একটা বই স্থির অবস্থায় আছে, তাহলে বইটি স্থির থাকার কারণ কি? দেখো, বইটি স্থির থাকার কারণ বলছে যে 1 নম্বর, বইটির উপর কোনো বল কাজ করছে না। বি বলেছে বইটির উপর প্রযুক্ত বলগুলির লব্ধি শূন্য এবং বইটির তলদেশে টেবিলে দেওয়া কোনো ঘর্ষণ বল কাজ না করার জন্য, অথবা বস্তুর ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ার চেয়ে বেশি। তাহলে এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি কি বলেছে? না, অপশন বি বলেছে যে বইটির উপর প্রযুক্ত বলগুলির লব্ধি বলটা 0। কারণ নিউটনের প্রথম গতিসূত্র বলছে যে কোনো বস্তুর উপর যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে। এবার টেবিলের উপর থাকা যে বইটা, তার ওজন কোন দিকে ক্রিয়া করছে যদি এটা একটা আমাদের বই হয়ে থাকে? তাহলে ধরো সাপোজ এটা একটা টেবিল, তাহলে বইটার ওজন নিচের দিকে ক্রিয়া করছে, ডাব্লু সমান কি? বস্তুর ভর গুণিত অভিকর্ষ ত্বরণ নিচের দিকে। এই সমান পরিমাণ প্রতিক্রিয়া বল টেবিলে ওকে বিপরীত দিকে দিচ্ছে, সেটাকে আমরা আর বলে থাকি। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এরা পরস্পর সমান এবং বিপরীতমুখী হওয়ায় পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। তাই জন্য আমরা এখানে বলে থাকবো কি? না, এখানে মোট লব্ধি বল যেটা শূন্য হচ্ছে, কারণ এই দুটি বল পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, তাই বইটি স্থির থাকবে। 2-এর দাগে বলেছে একটা কালচে রঙের কঠিন পদার্থ লঘু H2SO4-এর সঙ্গে বিক্রিয়া করছে এবং একটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস নির্গত হচ্ছে। তাহলে এখানে এই পদার্থটা কি? না, কালচে রঙের কঠিন পদার্থটি হবে ফেরাস সালফাইড, FeS, এবং এটি লঘু H2SO4-এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে, যেটা পচা ডিমের মতো গন্ধ হয়ে থাকে। তাহলে FeS প্লাস H2SO4 থেকে কি উৎপন্ন হয়? FeSO4 প্লাস H2S। 2 নম্বর, মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। না, F সমান G m1m2/r² বলতে পারি। দুটো বস্তুর ভর m1 m2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে যদি r দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল F সমান আমরা বলতে পারি G m1m2/r²। F হলো যেখানে মহাকর্ষ বল, আর G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m1 m2 হচ্ছে বস্তুর ভর এবং r হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এবার বলেছে দুটি বেলুনকে যদি আমরা পরস্পরের সাথে ঘষি, তাহলে কি জাতীয় তড়িতের সৃষ্টি হবে? তো দেখো, দুটি বেলুন পরস্পরকে ঘষলে দুটি বেলুনেই কিন্তু বিপরীতধর্মী তড়িতের সৃষ্টি হবে। একটি বেলুন হচ্ছে পজিটিভ এবং অন্যটিতে নেগেটিভ চার্জ হবে। 3 নম্বর, বল পরিমাপক যন্ত্রের নাম কি? না, বল পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। 4 নম্বর বলেছে একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম কি হবে? একটি তড়িৎ ধনাত্মক অধাতু হবে কিন্তু হাইড্রোজেন। ফেরিক সালফেটের সংকেত কি হবে? Fe2SO4-3। স্টিলের বাটি জলে ভাসে কিসের জন্য? না, অ্যান্সার হবে প্লবতার জন্য। 2 নম্বর বলেছে উচ্চতা ড্যাশ বাড়লেও পতনশীল বস্তুর বেগ বাড়ে। তাহলে আমরা গ্যালিলিও সূত্রতে পড়েছি কি? উচ্চতা যত বাড়তে থাকবে পতনশীল বস্তুর বেগ কিন্তু তত বাড়তে থাকবে। 3 নম্বর বলেছে গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক যে আকর্ষণ বল সেটা কি হয়ে থাকে? সবচেয়ে কম হয়ে থাকে। অণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা খুব কম হয়ে থাকে। তার ফলে কি হয়? তারা পাত্রের মধ্যে গ্যাসকে রাখলে কি হয়? ইতস্তত ছোটা দৌড়া করতে পারে। একটি গামলায় 5 কেজি জল আছে, মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ ভর দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে জলের চাপ, তাহলে চাপ সমান আমরা জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে 5 কেজি ভরের যে জলটা আছে সে কত বল প্রয়োগ করছে? না, 5 × 9.8 গুণ করতে হবে, দিলে আমরা বলটা পাবো বাই
ক্ষেত্রফল কত দেওয়া আছে 7, তাহলে এটা গুণ করলে কত হয় না 5 আর 9.8 গুণ করলে আসে আমাদের 49, বাই হচ্ছে 7, 7 দিয়ে কাটলে 7 আসছে, তাহলে 7 7 49 হয়, তাহলে এটার অ্যান্সার আসবে 7, আর একক কি হবে নিউটন পার মিটার স্কোয়ার বলতে পারো অথবা পাস্কাল বলতে পারো, তাহলে 7 পাস্কাল বলতে পারি বা নিউটন পার মিটার স্কোয়ার। কোন একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35, তাহলে কেন্দ্রকের গঠন কি হবে? তাহলে দেখো যদি পরমাণু ক্রমাঙ্ক মানে কি প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35 আছে, তাহলে আমার নিউট্রন সংখ্যা কি হবে 35 মাইনাস 17, তাহলে করলে কটা নিউট্রন আছে না 18টি নিউট্রন আছে, তাহলে এর যে গঠনটা হবে 17 17 Cl35, অর্থাৎ এটা আমাদের ক্লোরিন পরমাণুর কথা বলছে, তাহলে মৌলটি কি হবে ক্লোরিন। ইক বলতে ইক কখন হয় না যখন আমাদের যোজ্যতাটা বেশি হয় তখন হচ্ছে ইক যৌগ হয়, আর যখন যোজ্যতা আমাদের কম হয় তখন আঁশ যৌগ হয়। যেমন ধরো ফেরিক, ফেরিক মানে কি এখানে লোহার যোজ্যতা কত 3, কারণ লোহা দুটো যোজ্যতা প্রদর্শন করে Fe, দুটো যোজ্যতা প্রদর্শন করে 2 আর 3, তাহলে 2 হচ্ছে কম যোজ্যতা, 3 হচ্ছে বেশি যোজ্যতাকে নির্দেশ করে, তাহলে কম যোজ্যতা বললে আঁশ যৌগ, বেশি যোজ্যতা বললে ইক যৌগ। তাহলে এখানে দেখো 3 যোজ্যতা প্রদর্শন করছে, তাই জন্য সর্বোচ্চ জারণ স্তরে আছে, তাই এটি হয়ে গেল আমাদের কি যৌগ ইক যৌগ। এবং আঁশ আয়ন বলতে বোঝায় যে ধাতুটি তার তুলনায় কম জারণ স্তরে আছে, অর্থাৎ 2 আছে এখানে, তাহলে যোজ্যতা এখানে 2, তাহলে এটি হয়ে গেল আঁশ যৌগ। একটা উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা যদি আমরা অক্সিজেন গ্যাসে প্রবেশ করাই তাহলে কি ঘটতে পারে? দেখো উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতা অক্সিজেনের উপস্থিতিতে জ্বললে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, 2Mg প্লাস O2 হলে 2Mg উৎপন্ন হয়। এবং বলেছে কোনো মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন, অথবা পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না কেন? দেখো পরমাণু যদি আয়নে পরিণত হয় শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান ঘটে, প্রোটন বা নিউক্লিয়াসের কিন্তু কোনো পরিবর্তন হয় না, তাই পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা দ্বারা নির্ধারিত হয়, যে আমরা জানি যে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেটাই হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। সেক্ষেত্রে দেখো যে তাহলে ইলেকট্রনের যদি আদান প্রদান হয় তাহলে পরমাণু প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে, তাই এর কোনো পরিবর্তন হয় না। অথবা পদার্থের অবস্থার পরিবর্তনে, যেমন বরফ থেকে ধরো জল, তাপমাত্রার পরিবর্তন হয় না, কারণ সেই সময় তাপ হচ্ছে অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হচ্ছে, উষ্ণতা বৃদ্ধিতে নয়। কি তাহলে বরফ থেকে জল অর্থাৎ কঠিন থেকে তরল, এটা একটা অবস্থার পরিবর্তন হচ্ছে জাস্ট, কিন্তু এখানে তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তনে তাপটা কাজে লাগছে। 4 নম্বর বলেছে যে নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ করলে ত্বরণ কি হবে? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলে F সমান m ইন্টু a, তাহলে F এর সাথে এর কি সম্পর্ক? তাহলে F প্রপোর্শনাল টু a দেখতে পাচ্ছি, তাহলে আমরা যদি বল 3 গুণ করি তাহলে ত্বরণও আমাদের কি হবে 3 গুণ, তাহলে ত্বরণও আমাদের 3 গুণ হবে। লাইফ সায়েন্স কি বলছে দেখো, লাইফ সায়েন্সের প্রশ্নগুলো যে চোখের রেটিনায় অবস্থিত রড কোষ, চোখের রেটিনায় অবস্থিত হচ্ছে রড কোষ আমাদের মৃদু আলোর পরিদর্শনে সাহায্য করে, তাহলে এখানে হবে অ্যান্সার কি হবে না অবস্থিত কোনটি মৃদু আলো, তাহলে এখানে অ্যান্সার হবে রড কোষ হচ্ছে আমাদের মৃদু আলো দর্শনে সাহায্য করছে। 2 নম্বর বলেছে যে যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয়, এন্ডোপ্লাজমিক জালিকা কোথা থেকে তৈরি হয় না নিউক্লিয়াস থেকে তৈরি হয়। উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক যেটা খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, বলেছি খাদ্য তৈরিতে সাহায্য করে এমন প্লাস্টিককে ক্লোরোপ্লাস্টিড বলে, এবং যারা খাদ্য সঞ্চয় করে সবুজ রঞ্জক হলে ক্লোরোপ্লাস্টিড এবং খাদ্য সঞ্চয় করলে তাকে বলে লিউকোপ্লাস্টিড। 2 নম্বর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, যে কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ যে কলাগুলো আছে তার প্রকারভেদ কি? উদ্ভিদে আমরা দু প্রকার কলা দেখতে পাই, একটা ভাজক কলা এবং একটা স্থায়ী কলা। গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদের কোষে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের মাত্রা অনেক বেশি থাকে। নেক্সট হচ্ছে প্রাইমোরডিয়াল ইউট্রিকাল জিনিসটা কি দেখো, প্রাইমোরডিয়াল ইউট্রিকাল হচ্ছে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না, এবং গহ্বর বলতে এখানে হচ্ছে ভ্যাকুয়ালের কথা বলা হচ্ছে, এবং গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন কি হয় নিউক্লিয়াস সহ যে সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে কোষের পরিধির দিকে সরে যেতে থাকে, এবং গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই যে ধরনের বিন্যাস তাকে আমরা বলে থাকি প্রাইমোরডিয়াল ইউট্রিকাল। উদ্ভিদ দেহে গহ্বরের ভূমিকা কি না উদ্ভিদ দেহে কোষ গহ্বরে জল, অক্সিজেন, রেচন পদার্থ ইত্যাদি সঞ্চিত থাকে। 2 নম্বর বলেছে স্নায়ুকলার দুটি কাজ, স্নায়ুকলার দুটি কাজ কি না হচ্ছে এক হচ্ছে সংবেদী অঙ্গ থেকে তথ্য মস্তিষ্কে প্রেরণ করা, মস্তিষ্ক থেকে পেশি বা গ্রন্থিতে নির্দেশ প্রেরণ করা ইত্যাদি। পর্দাবিহীন দুটি কোষ অঙ্গাণু আমাদের কি হবে না রাইবোজোম ও সেন্ট্রোজোম, এদের কিন্তু কোনো পর্দা থাকে না। ক্যাকটাস উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য হলো এদের কাণ্ড হচ্ছে সবুজ এবং সালোক সংশ্লেষে সক্ষম, পাতা কাঁটায় এদের রূপান্তরিত। এছাড়াও এদের মিউসিলেজ নামক এক প্রকার পদার্থ থাকে যেটা জল সঞ্চয়ে সাহায্য করে। পেশিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম কি মায়োগ্লোবিন, এবং সেন্ট্রোজোমের একটি কাজ হলো কোষ বিভাজনে কিন্তু সহায়তা করে সেন্ট্রোজোম। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে কয়টি ক্রোমোজোম থাকে আর 46টি, অথবা আমরা এটাকে বলতে পারি 23 জোড়া 23 জোড়া
বা 46টি ক্রোমোজোম থেকে থাকে। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর যে স্কুলটি তার সম্পূর্ণ সলিউশন।